নীরব নিষ্ঠুর শান্ত নিশিগাত্রী প্রবাহমান শীতল বাতাসের তোর বইছে। আধারে চড়ানো নভমণ্ডলীর বুকখানা আম্বুবাহির কালো চাদরে আষ্টি বৃষ্টি ঢাকা। কোথাও একছিটে আলোর ফোঁটাও দেখা যাচ্ছে না। মনে হচ্ছে আজ যেন তারারাও সেই অভিমানিনী পাগলি মেয়েটার সাথে জোট বেঁধে অভিমানে মেতেছে বড়ই গোপনে তার প্রিয় পুরুষের সনে। মুখ ঠেকেছে কালো আধারের আড়ালে। ফাঁকা উবর খাবর ইটের মেঠো সড়কের উপর দিয়ে ছুটন্ত তুরগের গতিতে ছুটে চলেছে সজলের অ্যাপাচি বাইকখানা। স্পিড তোলা 110-এ। শাসা শব্দে আশপাশের ফসলি জমিগুলো পার হচ্ছে চোখের পলকে। মনে যে আজ তার বড়ই তারা। ক্ষণে ক্ষণে উতলা হয়ে উঠেছে তার অশান্ত চপল বেঈমান মনখানা। কি জানি আশার আলো চিরদিনের মতো শেষ হলো নাকি এখনো বাকি অল্প স্বল্প। বিশাল আওয়াজে হুঙ্কার তুলে বাড়ির গেটে এসে হর্ন বাজাতেই দারোয়ান গেট খুলে দিল। সজল জোরে গাড়ি চালিয়ে এসে বাইক পার্ক করে দাঁড়ালো উঠানের এক পাশে। দারোয়ানের হাতে বাইকের চাবিখানা ধরিয়ে দিয়ে বলল, রবিন, গাড়িখানা গ্যারেজে রেখে চাবি দিয়ে যা। রবিন শুনল, ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে হাত থেকে চাবিখানা নিল। সজল আর এক পাও বাইরে না দাঁড়িয়ে সোজা চলে গেল বাড়ির ভেতরে। বাড়ির ভেতর থেকে তখনও হা হা হি করে হাসির কোলাহল ভেসে আসছে বাইরে। স্তব্ধ শীতল পরিবেশ তা বড্ড কানে বাজছে। তিথি মা আর 3 মামির সাথে মিলে বসে আড্ডায় মত্ত। হাসি আর গল্পের ফুলঝুরি ঝরছে যেন মুখ দিয়ে। সজল দরজা ঠেলে ভেতরে ঢুকে পাশে রাখা টুলে বসে পায়ের শুলেস খোলায় হাত লাগিয়েছে সবে। ঠিক তখনই কানে ভেসে এলো কিছু মারাত্মক শব্দগুচ্ছ। তিথি হেসে হেসে বলছে, মা বুঝলে, মনে হচ্ছে এবার বসে কি পলাশের বিয়েটা হয়েই যাবে। হ্যাঁ গো দিদি ভাই, আমারও তাই মনে হয়। মেয়ে ঠাকুরমার কথায় যা বুঝলাম, সে তো কবে থেকে নাতনি বিয়ে দিয়ে নাচ জামাই দেখার জন্য উতালা হয়ে আসছে। মুক্তাদীপের কপালে আজ ভাঁজ পড়েছে প্রকার। সকালে তিথির বলা কথাগুলো বিষাক্ত খোঁচাখানা ঠিক জায়গা মতোই বিঁধেছে যেন। ভাবনার অনুচিন্তনে ডুবে সে তখন থেকে নিয়ে এই ভোর সন্ধ্যা পর্যন্ত একাকে এক মনে ভেবে গেছেন বিষয়খানা নিয়ে। প্রশ্ন করে গেছেন অনর্গল নিজেকে, তিনি আসলে কি দেখতে পাননি নাকি দেখতে চাননি অন্তরাকে? যে মেয়েটা নিজের জীবনকে বাজি ধরে তার ছেলের জীবন বাঁচালো, সে মেয়েকে চোখে পড়ল না। কথাটা আসলে হাস্যকর বটে। তাদের জায়গায় অন্য কোনো মানুষ হলে এমন একটা মেয়েকে কেউ হাতছাড়া করতো নাকি? কবে লুফে নিত? মুক্তাদেবী ভাবতে লাগলেন প্রখর ভাবনায় বোধ হয়ে। উত্তর খারাপ পেলেনও বোধ হয় মনের কোণে। আসলে মেয়েটাকে চোখে না পড়ার কারণ হলো মেয়েটার গায়ের রং, রূপ আর পারিবারিক স্ট্যাটাস। তিথি তখন কথাগুলো কিন্তু একেবারে ভুল কিছু বলেনি। আজ শুধুমাত্র স্ট্যাটাস নেই বলে হাতের কাছে এমন যোগ্য পাত্রী থাকতেও তার চোখ খুঁজছে বাইরের কাউকে। যেন ওই গরিব পরিবারের মেয়েটাকে শুধু দয়া দেখানো যায়, কিন্তু নিজের সাথে জড়ানো যায় না। তাই তো সেদিন একখানা সোনার গহনা দিয়ে ঋণমুক্ত হতে চেয়েছিলেন। কিন্তু তিথি আর বাকি সকলের কথা শুনে উদ্বিগ্ন হয়ে উঠলেন মনে মনে, কিন্তু কণ্ঠ স্বাভাবিক করে বললেন, তাই তা মনোরমা কি বলল? আরে মা, কাকিকে আর বলবে বলো? মেয়ের জন্য সম্বন্ধ আসলে তুমি যা করবে তাই করেছে। আমাদেরকে দেখে সাথে সাথে দুলাল কাকাকে ফোন করে মিষ্টি ফল কত কিছু আয়োজন করলেন। বাবাকেও এত কিছু খেয়ে পেট ফেটে যাওয়ার জোগাড়। তিথির কথায় সায় দিয়ে বড় মামি খুশিতে গদগদ হয়ে বলে উঠল, তা যা বলেছিস, আমি তো ঈশ্বরের কাছে 2 হাত তুলে প্রার্থনা করেছি আমার ছেলেটার বিয়ে যেন এখানেই হয়। যেমন লক্ষ্মী মেয়ে তেমন ভালো পরিবার। ছোট মামি চায়ের কাপ ভরা ট্রেখানা নিয়ে বসার ঘরে টেবিলে রাখতে রাখতে বলে উঠল, আর তো মাত্র 15 দিন, এরপরই তো ওরা বাড়ি ফিরছে। তখন সামনাসামনি বসে ছেলে মেয়ে দেখা দেখি করানো যাবে। সজল জুতো জোড়া রেখে রাখতে রাখতে এতক্ষণ ধরে সব কথাগুলো মনোযোগ সহকারে শুনলো। বুঝলো দ্বিতীয় বর্ষে ওঠার পরীক্ষা শেষ হতে আর মাত্র সপ্তাহ 2 বাকি। কিন্তু এসব কথার মানে কি? ছেলে মেয়ের সামনাসামনি দেখা করাবে মানে? তাহলে কি দুলাল কাকারা রাজি হয়ে গেছে অন্তরার বিয়ে দিতে? এ আবার হয় নাকি? কথা নেই, বার্তা নেই, চেনা নেই, জানা নেই, হুট করে কিভাবে কি? ঠিক তখনই সজলের ভেতর থেকে আরেক সজল মুখ ভেঙে ভেঙচি কেটে বলে উঠল, কেন রে, সব কি তোর মন মতো হতে হবে নাকি? আমি তো বলবো যা হচ্ছে একদম ঠিক হচ্ছে। তোর মতো একজন পাষণ্ড লোক ওর মতো একটা নিষ্পাপ মেয়ের নখের যোগ্য না। যা, এবার তোর ফাটা কপাল নিয়ে ডুগডুগি বাজা যা। নিজের মন থেকে আসা এমন ধিক্কার বাণী শুনে যেন অজানা আতঙ্কে গলা শুকিয়ে উঠল সজলের।
বিন্দু বিন্দু ঘাম বিন্দু জমে উঠল নাকের ডগার ওপর। পকেট থেকে রুমালখানা বার করে কাপা হাতে কোনো মতে মুছল তা হড়বড় করে। চোরা চোখে ঘাড় গুজে ঘরে প্রবেশ করলো ফোনখানা টিপতে টিপতে। ভাবখানা এমন যেন ফোন টেপায় ভীষণ মনোযোগী সে। হাঁটতে হাঁটতে যখন সোফার ধারে কাছে এসে দাঁড়ালো, ঠিক তখনই তিথি সজলকে দেখে জেগে উঠল। সজল মনে মনে যেন এটারই অপেক্ষা করছিল। তিথির ডাকে ফোন থেকে মুখ তুলে তাকালো দিদির দিকে। তিথি বেশ উৎফুল্ল হয়ে বলে উঠল, কি রে, তোর ছাত্রী তো মনে হচ্ছে এবার বৈশাখে তোর বৌদি হয়ে যাবে। তার নতুন বৌদি পছন্দ হয়েছে তো? সজল তিথির কথা শুনে ভ্রুজরায় বিরক্তির ভাঁজ তুলে বলে উঠল, আমার মনে হয় এত আগে আগে এত স্বপ্ন দেখা ভালো না। আগে বিয়ে হোক, তখন ভেবে দেখব। কাকা কাকি অভিওরা তোমাদের ব্যাপারে কোনো রকম খোঁজ খবর না নিয়ে এমনি এমনি রাজি হয়ে গেল, আশ্চর্য। আরে বাবা, কথা কি এত তাড়াতাড়ি এগোয়? আমরা তো গিয়ে সবেমাত্র একটা হিন্ট দিয়ে এসেছি। তাতে ওদের কথায় যা বুঝলাম, ওরা ভালো ছেলে ভালো ঘর পেলে পিছুপা হবে না। আর তাছাড়া আমার পলিশ ছেলে হিসেবে যেমন সোনার টুকরো, ঠিক তেমনই আমার পরিবার অর্থ সম্পদ প্রতিপত্তির কোনো অংশ কমার নেই। তো আমি নিশ্চিত ওদের ছেলে আর ঘর দুটোই পছন্দ হবে। মুক্তা দেবী অনেকক্ষণ ধরে এদের সবার কথা শুনছিলেন বড় মনোযোগ দিয়ে। সব কথা শোনার পর বললেন, কিন্তু পলাশ আর অন্তরার বয়সের পার্থক্য একটু বেশি হয়ে যায় না? বড় মামির সাথে সাথে বিরোধিতার সুর টেনে বলে উঠল, কোথায় বেশি? 11 বছর মাত্র। এবার এমন কি পার্থক্য? সবাই কি আর তোমার মতো মেপে মেপে মেয়ে পছন্দ করে বলো? আমার বড় মামির হলো জহুরি নজর, তাই তো হিরে চিনতে ভুল করেনি। ওসব বয়স, স্ট্যাটাস, গায়ের রং, চেহারার নাক নকশা, রূপ এসব দিয়ে নিজের মন ভুলানো যায়, কিন্তু বাস্তব জীবনে সুখী হওয়া যায় না। সুখী হওয়া অগাধ ভালোবাসা, কারো প্রতি সমর্পণ, এসব তুমি বুঝবে না। থাক, বাদ দাও। আমি বলি কি, পলাশের বিয়ের অগ্রিম প্রস্তুতি নিয়ে ফেলো। হাজার হোক পিসির শাশুড়ি বলে কথা, তোমার বাড়ি বিয়ের সানাই না বাঁচলে কি মামা বাড়িতে তো বাঁচবে। আমি তো সেই খুশি। যাক, অন্তরার মতো এত ভালো মেয়েটাকে শেষ পর্যন্ত ভাই বউ করতে পারছি, এতেই আমি খুশি। মেয়ের কথার ভাঁজে স্পষ্ট লুকানো তাচ্ছিল্য মুক্তা দেবী ভালোই বুঝতে পারলেন। নজর সরিয়ে একবার সজলের মুখাববখানা পরখ করে নিলেন, কিন্তু স্পষ্ট ভাষায় বলতে গেলে কিছুই বুঝতে পারলেন না। ওদিকে সজল উৎকর্ণ কানে সব কথা শুনে গেল এক দৃষ্টিতে তাকিয়ে। তারপর আস্তে আস্তে ধীর পায়ে হেঁটে পাড়ি জমালো নিজের কক্ষের উদ্দেশ্যে। নিস্তব্ধ রাত্রির বুক চিরে সাদা রঙের 4 চাকার গাড়িখানা এসে দাঁড়ালো হাওড়া ব্রিজের ওপরে। ঘন আধারের মাঝে ব্রিজের গায়ে লাগানো লাল নীল অসংখ্য আলোর বাতিগুলো জ্বলছে টিমটিম করে। দেখতে অদ্ভুত সুন্দর লাগছে। গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এলো 4 ঝাড়া শরীরের যুবক, বয়স 28 ছুঁই ছুঁই। গরম রক্তের তীব্র স্রোত যেন কলকলিয়ে বইছে শিরা উপশিরার মধ্য দিয়ে। একে একে এসে দাঁড়ালো হাওড়া ব্রিজের ধার ঘেঁষে। নিচে দিয়ে বয়ে চলেছে কলকল ছন্দ তুলে কল্লোলিনী গঙ্গা হুগলি। বাতাসে শীতল স্রোত বইছে, অথচ ঘরমাক্ত 4 জনে। মাথায় আর খাড়া খাড়া সিল্কি এলোমেলো চুলগুলো ডান হাতের মুঠোয় চেপে ধরে দাঁতে দাঁত পিষল অভি। মুখে নোংরা গালি দিয়ে বলে উঠল, শুয়োরের বাচ্চাটাকে আজ হাতের মুঠোয় পেলে জ্যান্ত পুঁতে ফেলতাম। শালা বেজন্মার বাচ্চা, না জানি কত শত মেয়ের জীবন ওর ওই নোংরা হাতে নষ্ট করেছে। যে ক্ষমতা, যে পদ ওর ছিল, তাতে অনায়াসে অসংখ্য মেয়েদের ওই নোংরা জগৎ থেকে উদ্ধার করে তাদের বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে পারত। হারামিটার অনেক সাগরেদ, বুঝলি? সময় মতো কল করে দিয়েছিল বলেই মালটা এই যাত্রায় বেঁচে গেছে, না হলে আজকে ওটার একদম ভবলিকার সাঙ্গ হয়ে যেত। কুত্তার বাচ্চাটা আমার শ্রাবণের দিকে কুনজর ফেলেছে, ওকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। মাথা খারাপ করিস না অভি, সব পাপই তার পাপের শাস্তি পায়। এই হারামিটাও পাবে ভয়ঙ্কর কঠিন শাস্তি। ওর আত্মা শরীর ছেড়ে বের হতে চাইবে, কিন্তু ওর পাপ ওকে মুক্তি দেবে না, দেখে নিস। অভি বাপির কথা মন দিয়ে শুনলো, কিন্তু নিজেকে কোনো মতে শান্ত করতে পারলো না। ওর গাঢ় কালো মনির চোখ জোড়া দিয়ে থিকি থিকে আগুনের ফুলকি ছুটে বেরোচ্ছে যেন। যার আঁচের ধারে পাশে কেউ এলে তার সর্বাঙ্গ ঝলসে পুড়ে ছারখার হয়ে যাবে। রাত তখন প্রায় 11:30 হবে। অন্তরা আর শ্রাবণী দুজনে মিলে একসাথে মিলে পরীক্ষার পড়া করছিল।
এরই মধ্যে হঠাৎ করে শ্রাবণীর কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয়ে উঠল, ঠিক যেন পেট গলিয়ে ওঠার মতো অনুভূতি। শ্রাবণী কিছুক্ষণ থম মেরে বসে বোঝার চেষ্টা করলো ব্যাপারখানা। কয়েক সেকেন্ড পরপর পুনরায় সেটা ঠিক হয়ে যেতেই আবার পড়ার মনোনিবেশ করলো। অন্তরা হাতের নোট খাতায় চোখ বোলাতে বোলাতে শ্রাবণীর দিকে তাকিয়ে বলল, দাদা ভাই কখন ফিরবে রে মৌ? শ্রাবণী হাতের নোটগুলোতে চোখ বোলাতে বোলাতে বলে উঠল, জানি না রে, সেই সন্ধে বেলায় মেসেজ করেছিল ফিরতে রাত হবে, তারপর এতক্ষণ হয়ে গেল এখনো তো এলো না। তুই ফোন করিসনি? করেছিলাম তো ধরেনি, উল্টো ফোন কেটে দিয়েছে। আসলে ও ব্যস্ত থাকলে এমন করে। বুঝলাম। বান্ধবী আমার বড্ড স্বামীভক্ত হয়েছে। অন্তরার কথা শুনে চোখ মুখ কুচকালো শ্রাবণী। অন্তরার মুখের দিকে তাকিয়ে দেখলো সে দুষ্ট হাসি হাসছে মিটমিটিয়ে, সাদা ঝকঝকে দাঁতগুলো বার করে দিয়ে। শ্রাবণীও কম যায় কি, সে দুষ্ট হাসির পরশটুকু ঠোঁটের ভাঁজে ফেলে কৌতুক করে বলে উঠল, এতদিন পর বুঝলি? ধুর, আজ না বললে তো জানতেই পারতাম না রে। সর, তোদের দেখলে মনেই হয় না তোদের মাঝে প্যার মহব্বত কিছু আছে। বুঝবো কিভাবে? খাটাসের দল কোথাকার। কেন রে, তোকে দেখিয়ে দেখিয়ে এখন ভালোবাসাবাসি করতে হবে নাকি? এই শোন না, আমার দাদা ভাই একদিনও কবির সিং হয়েছে? সেই পাগল পাগল উতলা প্রেমিক, বল না। শ্রাবণী অন্তরার কথা লজ্জা একাকার হয়ে খানিক কুকড়ে উঠল। অভিকে যদি কবির সিং এর সাথে তুলনা করা হয় তাহলে নিঃসন্দেহে নির্লজ্জতার বিচারে প্রথম স্থান অভি পাবে। ওর প্রতিটা স্পর্শ, প্রতিটা কথার ভাঁজে লুকানো নিষিদ্ধ দুষ্টমিগুলো শ্রাবণীকে লজ্জার সমুদ্রে ডুবিয়ে মারে প্রতিনিয়ত। ছেলেটা যে এত এত ভালোবাসতে জানে তা শ্রাবণীর ভাষ্যমতে বর্ণনার বাহিরে। আর সবচেয়ে বড় কথা, ছেলেটা তার ভালোবাসা দিয়ে দিনের পর দিন শ্রাবণীকে নতুন নতুন সুখের খোঁজ দেয়, মাতাল করা সুখের সাগরে ভাসায়। ইস, এখন কি এসব কথা মুখে বলা যায় নাকি? তাও আবার তারই বোনের কাছে। অন্তরা কথার জবাব না দিয়ে তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে দাঁড়ালো। ব্যস্ত পায়ে হেঁটে বেরিয়ে যেতে যেতে বলল, আমি ঘুমোতে গেলাম, এখন আর রাত জাগবো না, বুঝলি? তাহলে কালকের পরীক্ষার হলে গিয়ে ঘুম পাবে। চারিপাশে কেমন যেন আচ্ছন্ন হয়ে আছে আবছা অন্ধকারে। মেঘলা পরিবেশে হাওয়ার শীতল কনকনে দাপট কমে বেশ স্বাভাবিক তাপমাত্রায় পৌঁছেছে প্রকৃতি। তবে আবহাওয়া বার্তার পূর্বাভাস অনুসারে এই বৃষ্টিটা হলেই নামবে বিভৎস ঠান্ডা। টেম্পারেচারের পারদ গড়গড়িয়ে নামবে 10-এর নিচে। সেই সাথে আবহাওয়াবিদদের ভবিষ্যৎবাণী বলছে আজ থেকে বৃষ্টি নামার সম্ভাবনা তৈরি হয়েছে। মুক্তাদেবী সারা রাত অনেক ভাবনা চিন্তার সাগরে ডুবে ভোরের দিকে ঘুমিয়ে পড়েছেন। আজ নাকাশিপাড়ায় হাটবার বলে বাসুদেব বাবু একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছেন, রেডি হয়ে হাটে যাবেন বলে। সারা বাড়ির আত্মীয় স্বজনরা কেউই এখনো ঘুম থেকে ওঠেনি। তিথি মায়ের শরীর খারাপ দেখে ভোরে উঠে রান্নাঘর থেকে বাবার জন্য চা করে নিয়ে সবে ডাইনিং টেবিলে রেখেছে। এমন সময় দেখে সজল হন্তদন্ত হয়ে নিচে নামছে, একেবারে ফিটফাট হয়ে, হাতে একখানা ছোট ব্যাগ। তিথি এত সকালে সজলকে ওভাবে নামতে দেখে বেশ অবাক হলো। কণ্ঠে একরাশ বিস্ময় মিশিয়ে জিজ্ঞেস করে উঠল, এত ভোরে এভাবে গুছিয়ে গাছিয়ে কোথায় যাচ্ছিস? সজল তিথির কথার জবাব দিল না। নিজের মতো করে ছুটে গিয়ে দরজার পাশে রাখা টুলের ওপর বসে জুতো জোড়া রেক থেকে বার করে পায়ে পড়তে শুরু করলো। তিথি সজলের অমন উপেক্ষা লক্ষ্য করে ওর পিছু পিছু হেঁটে গিয়ে দাঁড়ালো পাশে। আবারও বলে উঠল, বললি না তো কোথায় যাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, একটু তো বল, মা জিজ্ঞেস করলে কি জবাব দেব? তার আদরের সুপুত্র কোথায় গেছে? সজল জুতোর ফিতে আটকে উঠে দাঁড়ালো। দিদির মুখোমুখি দাঁড়িয়ে বলে উঠল, মাকে বলিস তার ছেলে বউ আনতে যাচ্ছে। তিথি সজলের কথা শুনে হতভম্ব হয়ে তাকিয়ে বলে উঠল, কি বললি? কাকে আনতে যাচ্ছিস? তিথির এমন বিস্ময় বিমূঢ় হয়ে গোল গোল চোখে তাকানো দেখে সজল হেসে ফেলল। দু হাতে তিথির গাল চিপে দিয়ে বলে উঠল, বিগত কয়েকদিন ধরে আমার ভোতা মাথা পিটিয়ে সোজা করার জন্য ধন্যবাদ তোকে। শোন, আমি সত্যি সত্যি এবার বউ আনতে যাচ্ছি। অভিমানিনী অভিমান করে আমার থেকে বহু দূরে চলে গেছে, আমার থেকে দূরত্ব বাড়িয়ে বুঝিয়ে দিয়েছে আমি আসলে ওকে ছাড়া অচল। হয়তো বুঝতে দেরি করে ফেলেছি, কিন্তু এখনো হারিয়ে ফেলিনি। তাই আর একটা মুহূর্ত আর দেরি করতে চাইছি না আমি। মাকে দয়া করে সামলে নিস, টাটা। বলেই সজল গ্যারেজের দিকে পা বাড়ালো। বেশ কিছুক্ষণ পর রূপলি রঙের টয়োটা গাড়িটায় স্টার্ট দিয়ে বেরিয়ে গেল কলকাতার উদ্দেশ্যে।
আর সেই পথের দিকে তাকিয়ে এক প্রস্থ স্বচ্ছ হাসি হেসে তিথি বলে উঠল, দুগ্গা দুগ্গা। ঝাঝা রোদের সোনালি আলোর ছটা জানালা গড়িয়ে ছড়িয়ে পড়েছে কক্ষের মেঝেতে। ফেব্রুয়ারির আজ প্রথম সপ্তাহ। শীতের প্রকোপে কমে এসেছে প্রায়, অথচ কয়েকদিন আগেও হাড় ফুটো হবার জোগাড় হচ্ছিল ঠান্ডায় জমে। সকালের দিকে আকাশে মেঘ ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা উধাও হয়ে গেছে, যেন কোনো এক অজানায়। সকাল থেকে শ্রাবণীর কেমন কেমন যেন লাগছে, গা গোলাচ্ছে খাবার দেখে, যার কারণে খেতে বসে মুখ কালো করে বসে আছে মেয়েটা। অন্তরা শ্রাবণীর পেট খারাপ দেখে রান্নাঘরে গেছে একটা কড়া করে লেবুর জল বানাতে। গ্যাস অম্বলের রামবান একেবারে, খেলেই স্বস্তি মেলে। অভি শ্রাবণীর বেজার মুখের দিকে তাকালো। বোনের চোখের আড়ালে শ্রাবণীকে বুকে জড়িয়ে মাথার হাত বুলিয়ে দিতে দিতে বলল, কেমন লাগছে শরীর? অভির আদরে কথা আর গলে গিয়ে শ্রাবণীর ঠোঁট দুটো ফুলালো। বাচ্চাদের মতো করে কাঁদো কাঁদো সুরে বলে উঠল, ভালো লাগছে না, খুব পেট গোলাচ্ছে। কালকে কি খেয়েছিলে? ভাত, ডাল, মাছের ঝোল আর থেমে গেল শ্রাবণী। পিটপিটের চোখে চেয়ে রইল, কারণ বাকিটা যে বলতে পারবে না, বললেই ছাড়ি খেতে হবে সেই ভয়ে। কিন্তু ওদিকে অভিও নাছর বান্দা, জানার আগ্রহ নিয়ে তাকিয়ে আছে শ্রাবণীর মুখের দিকে। না বলেও যে উপায় নেই। অভি ভ্রুকুচকে আবারও বলে উঠল, কি হলো বলো, আর কি কি খেয়েছিলে? শ্রাবণী অভির কুচকে যাওয়া ভ্রু ভাজির দিকে তাকিয়ে একটু ফাঁকা ঢোক গিলল। ভীতু কণ্ঠে আমতামতা করে বলল, ফুচকা। অভি ভ্রুজোড়া আগের মতোই কুচকে তাকিয়ে তেজি গলায় থমকে উঠল। তোমাকে বারবার করে বারণ করিনি ওসব আনহাইজেনিক খাবার না খাবে? এখনকার ফুচকা গ্রামের মতো পরিশুদ্ধ নয়। এখানে ড্রেনের পাশের কল থেকে নোংরা জল তুলে সেই জলে তেঁতুল গোলা তৈরি করা হয়। এরই মধ্যে অন্তরা লেবুর জল বানিয়ে শ্রাবণীর সামনে ধরে অভিকে উদ্দেশ্য করে বলে উঠল, ওকে ওভাবে বকিস না দাদা ভাই, আসলে অনেকদিন হলো ওসব খাই না তো তাই। অনেক দিন তো হলো, আমার হাতের মারও খাস না। খেতে চাইলে বল, দুজনকে পুষিয়ে দিচ্ছি। বলে শ্রাবণীকে নিজে থেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো খাবার টেবিল থেকে। রাগী চেহারায় শ্রাবণীর দিকে তাকিয়ে বলে উঠল, আমার শাসন বারণের যদি কোনো মূল্যই না থাকে, তাহলে নেক্সট টাইম থেকে আমি আর কখনোই তোমাদের কোনো কিছুতে নাক গলাবো না। তোমাদের যা মন চায় করতে পারো। বলে ঘরে চলে যেতে নিল। অন্তরা ছুটে অভির হাত ধরে টেনে দাঁড় করালো। মুখটা কাচুমাচু করে বলে উঠল, সরি দাদা ভাই, এভাবে শুধু শুধু ময়ের ওপর রাগ করিস না প্লিজ। আমিও ময়ের সাথে খেয়েছি, কিন্তু শরীর খারাপ শুধু ওরই হয়েছে। এখন শরীর খারাপের এই মুহূর্তে এভাবে বকিস না। আর তাছাড়া আজ ওর পরীক্ষাও আছে, এভাবে বকে ধমকে ওকে পরীক্ষার হলে পাঠালে গিয়ে দেখা যাবে কিছুই লিখতে পারেনি চিন্তায় টেনশনে পড়ে। অভি বোনের কথা মন দিয়ে শুনলো। নজর ঘুরিয়ে শ্রাবণীর দিকে তাকাতে দেখতে পেল তার চোখে জলে ছলছল আঁখি জোড়া। মেয়েটা প্রাণপ্রিয় মানুষটার কথায় ঠিক কতটা পরিমাণ আঘাত পেয়েছে আধারে ঢাকা নিচে নামানো মুখখানা দেখলেই বোঝা যাচ্ছে। মনে মনে খানিক অনুতপ্ত হলো অভি শ্রাবণীকে দেখে। এভাবে এতটা কড়া কথা না বললেই হতো, অথচ কি একটা কাণ্ড করে বসলো রাগের মাথায়। অভি বুক চিরে ফুস করে দম বেরিয়ে এলো। গত রাতের ঘটনার জেরে মন মস্তিষ্ক এলোমেলো হয়ে আছে। অল্পতেই মাথা গরম হয়ে যাচ্ছে তার। এগিয়ে যাওয়া পা দুটো পিছিয়ে হেঁটে ফেরত এলো শ্রাবণীর কাছে। টেবিলের উপর রাখা লেবুর জলের গ্লাসখানা তুলে শ্রাবণীর মুখে তুলে দিয়ে নরম গলায় বলল, সরি, আমার এইভাবে রিয়্যাক্ট করা উচিত হয়নি। নাও লেবুর জলটা খেয়ে নাও, ভালো লাগবে। শ্রাবণী অভির নরম বাক্যে মাথা তুলে তার দিকে তাকালো। জলে ভরা রক্তিম চোখের অভিব্যক্তি দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে সর্বতভাবে বুঝিয়ে দিতে চাইলো সে মনে মনে ঠিক কতখানি অনুতপ্ত। অভি পুনরায় চোখের ইশারা করতে চুপচাপ অভির হাতে গ্লাসখানা তুলে জলটুকু গিলে ফেললো শ্রাবণী। তবে বিপত্তি বাঁধলো ঠিক তার মিনিট দুয়েক পর। জলটুকু গেলার কিছুক্ষণ পর মুখ চেপে ধরে শ্রাবণী দৌড়ালো ওয়াশরুমে। হর হর করে বমি করে ভাসালো গোটা ওয়াশরুমের মার্বেলের ফ্লোর। অভি আর অন্তরা দুজনে ছুটলো শ্রাবণীর পিছু পিছু। মেয়েটা যখন বমি করে ক্লান্ত শরীরে বসে পড়েছে ফ্লোরে, অভি দৌড়ে এসে চাপটে ধরলো তারকে নিজের বুকের মাঝে। অতঃপর মুখ চোখ ধুইয়ে দিয়ে ভালো করে ফ্রেশ করে আস্তে আস্তে ধরে নিয়ে এলো শোবার ঘরে। ঘড়ির কাঁটায় তখন সকাল 9টা বাজে। অভির 10টায় রওনা দেওয়ার কথা তার কলেজের উদ্দেশ্যে। এদিকে সকাল 11টা থেকে শ্রাবণী আর অন্তরার এক্সাম শুরু। অসুস্থ মেয়েটার মুখের দিকে তাকিয়ে অভি হাতে ফোন নিয়ে কল তুলল ইউনিভার্সিটির অফিসে। স্পষ্ট বাক্যে জানিয়ে দিল আর সে কিছুতেই যেতে পারবে না। কল করা শেষ হলে অন্তরার দিকে তাকিয়ে বলল,
তুই একা কলেজ যেতে পারবি তো? হ্যাঁ পারবো। বলে অন্তরা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। অভি বোনের সম্মতি পেতে খানিকটা নিশ্চিন্ত হয়ে বলল, ঠিক আছে, তাহলে তুই একা বেরিয়ে যা, আমি শ্রাবণীকে নিয়ে একটু পর বেরোচ্ছি। শরীরে আঘাতের চেয়ে মানুষের মনের আঘাতের যন্ত্রণা বেশি হয়, আবার মনের আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক অহংকার ভেঙে যাওয়ার। মনে আঘাত লাগলে জ্বলতে থাকে হৃদয়, একেবারে ঠিক যেন তুষের আগুনের মতো ধিকি ধিকি করে। কিন্তু অহংকার ও দম্ভ ভাঙলে মানুষের মস্তিষ্কে আগুন জ্বলে ওঠে দাউ দাউ করে। প্রতিশোধের নেশা উন্মুক্ত হয়ে পুড়তে থাকায় দাবানলের অনলে যে অবস্থা এই মুহূর্তে হয়েছে প্রতাপের। থেতলে যাওয়া ডান হাতের ব্যান্ডেজের দিকে তাকিয়ে একের পর এক লালচে তরল গিলতে গিলতে ভাবছে বিগত রাতের কথা। এই সেই নিষিদ্ধ পল্লী যেখানে একসময় রাজত্ব চলতো তার। নতুন কোনো মেয়ে সেখানে এলে আগে তার বিছানায় তোলা হতো তাকে। আয়শা নামে মেয়েটিকেও বছর 5 আগে যখন নতুন নিষিদ্ধ পল্লীতে আনা হয়, তখন তাকে প্রথমবার এটো করেছিল প্রতাপ নিজ হাতে। প্রত্যেকটা মেয়ের গগনবিদারী চিৎকার আর তাদের সতীত্ব হারানোর যন্ত্রণায় ছটফট করতে দেখলে হৃদয় জুড়ে প্রশান্তি নামত প্রতাপের। আর আজ কিনা সেই মেয়েগুলো নিষিদ্ধ পল্লীতে নারী শক্তির মোর্চা তৈরি করেছে ভাবতে মস্তিষ্কের মধ্যে কয়েক ডজন বোমার বিস্ফোরণ ঘটল তার। দাঁতে দাঁত চিবিয়ে বলে উঠল, মাদের ভীষণ বার বেড়েছে। এদের যদি ঠান্ডা না করেছি তো আমার নাম প্রতাপ না। তবে সবার প্রথমে মস্তিষ্কে জাগলো একটা বিশেষ প্রশ্ন, কার মততে এই বেশ্যাদের এত বড় বারন্ত? ভাবতে ভাবতে এক পেগ তরল ঢাললো গলায়, চিরবির করতে করতে ঝাঁঝালো অ্যালকোহলটুকু নামালো কণ্ঠনালী বেয়ে। এমন সময় টেবিলের উপর রাখা অ্যান্ড্রয়েড ফোনটা শব্দ করে বেজে উঠল। ওপরে ভাসলো এক বিশেষ পরিচিত মানুষের ফোন নাম্বার সহ নাম। ফোনটা কানে তুলতে প্রতাপ বলে উঠল, क्या बात है রানা সাহাব, আজ হঠাৎ আমাকে কল করলেন যে? যেদিন আমার সাসপেনশন অর্ডার ইস্যু হলো সেদিন আমি আপনাকে সারাদিনে প্রায় 1000 খানেক কল করেছিলাম, কিন্তু আপনি ফোনই রিসিভ করলেন না। দরকার শেষ হলে মানুষ মানুষের উপকার ভুলে যায়, এটাই তার প্রমাণ। ওপাশ থেকে ভেসে এলো একজন মানুষের মোটা এবং ভারী কণ্ঠে বলা কিছু শব্দবান। আপনার সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। কোন সাহসে আপনি আমার মেয়েদের গায়ে হাত তুলেছেন প্রতাপ বাবু? জানেন এর জন্য আমি আপনাকে খুন পর্যন্ত করে দিতে পারি। রাগে মস্তিষ্কের আনাচে কানাচে দাও দাও করে আগুন জ্বলে উঠল প্রতাপের। দাঁতে দাঁত পিষে হাতের মুঠোয় কাচের গ্লাসখানা চেপে ধরে বলল, আপনার রেন্ডিখানার মাগিটা আমার নামে পুলিশের কাছে সাক্ষী দিয়েছে, এটা কি আপনি জানেন? সে আবার তলায় তলায় আর নারী শক্তি মোর্চা বাহিনী তৈরি করেছে। সে খবর কি রাখেন রানা সাহেব? যদি রাখতেন তাহলে আমাকে এভাবে হুমকি ধামকি দিতেন না। কথাটি শোনার পর প্রত্যুত্তরে ওপাশ থেকে খিলখিলে হাসির শব্দ ভেসে এলো প্রতাপের কানে। রানা সাহেব নামের লোকটি আধা হিন্দি আধা বাংলা মিশিয়ে বলতে লাগলো, আমি সব কিছুর খবর রাখি প্রতাপ বাবু। আপনি একটা ভুল ধারণা মনে নিয়ে আমার মেয়েদের গায়ে হাত তুলেছেন, অথচ আপনি জানেনই না যে আপনার নামে নালিশটা আমার মেয়েরা কেউ করেনি, কারণ তাদের তো সাহসই নেই। কে শুনবে তাদের কথা? একজন বেশ্যার কথায় ডিসি সাহেব একজন অফিসারকে সাসপেন্ড করবে, এই কথা সত্যি হাস্যকর। আর এ থেকে বোঝা যাচ্ছে আপনার কমন সেন্স কতটা কম। কথাটা শুনতে প্রতাপের হাতের মুঠো আরো শক্ত হয়ে উঠল রাগের চোটে। ওপাশ থেকে তখনও কথা বলে চলেছে রানা সাহেব লোকটা। আপনি জানেন না তাই বলে দিচ্ছি, বিশেষ ইনভেস্টিগেশন টিম দিয়ে আপনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা হয়েছে, শুধুমাত্র আপনার বিরুদ্ধে। এ কথাটা ভালো করে মনে রাখবেন যে এ কাজ যে করেছে সে কিন্তু আমাদের কারণ নাম তার মধ্যে জড়ায়নি। আমি শিওর সে আপনার ভীষণ কাছের কেউ আছে, তাই শুধু শুধু আমার মেয়েদের দিকে আর বদ নজর দেবেন না। ওরা পেশায় বেশ্যা হতে পারে, তবে আমার কাছে ওরা মা লক্ষ্মীর আমদানির মাধ্যম। ওরা গতর বেচে বলেই আমাদের সবার এত এত ধন সম্পদ, এত এত প্রতিপত্তি। প্রতাপ রানা সাহেবের কথায় বেশ চমকে উঠল।
বিস্তর ভাবনার সাগরে পড়ে ভাবতে লাগলো কে সে অজ্ঞাত শত্রু যে কিনা তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে প্রমাণ জোগাড় করার কাজে। এর মধ্যে আবার সেই রানা সাহেব লোকটি বলে উঠল, শুনুন প্রতাপবাবু, যতদিন পর্যন্ত আপনার উপর থেকে সাসপেনশন অর্ডার ডিসমিস না হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত আমি আপনাকে চিনি না, আর আপনি আমাকে চেনেন না। ভুলে যাচ্ছেন কেন রানা সাহেব? আপনার যখনই কোনো ধরনের সমস্যা হতো আমি আপনাকে নিজের তত্ত্বাবধানে কত কিছু করে বাঁচিয়ে আনতাম। কোনো রকম আইনি সমস্যায় ফাঁসতে দেইনি আপনাকে। কি ভুলে গেছেন? কিছুই মনে নেই আপনার? আর সেই আপনি আজ আমার যখন আপনাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন সেই মুহূর্তে, সেই অসহায় মুহূর্তে বলছেন আপনি আমাকে চেনেন না? ইয়ার কি মারছেন আমার সাথে? তাছাড়া ভুলে যাবেন না আপনার প্রত্যেকটা কালো কাজের হদিস আমার নখদর্পণে আছে। তাই যদি আমি ফাঁসি তাহলে শুধু আপনি না, আপনার এই পুরো চক্রের সঙ্গে যারা যারা জড়িত আছে তাদের প্রত্যেককেই ফাঁসাবো আমি, এই বলে রাখলাম। প্রতাপের এ ধরনের ফাঁকা হুমকি শুনতে আবার অট্ট হাসির ফোয়ারা শোনা গেল ফোনের ওপাশ থেকে। রানা সাহেব বললেন, এই কাজটা ভুল করেও করবেন না প্রতাপবাবু, কারণ আপনি মহাসাগরের জলে ভেসে বেড়ানো কয়েকটা পোকাদেরকেই দেখেছেন মাত্র। মহাসাগরের তলদেশ ঠিক কতটা গভীর আর সেখানে ঠিক কত রকমের ভয়ঙ্কর প্রাণী বাস করে আপনার ধারণা নেই। আপনি যদি কোর্টে দাঁড়িয়ে এই নারী পাচার চক্র ও দেহ ব্যবসার সমস্ত হদিস দিয়েও দেন তাহলেও কারো সাধ্যে নেই আমাদেরকে ধরার, কারণ আমরা সেই স্তম্ভ যার উপর দাঁড়িয়ে আছে গোটা দেশের রাজনৈতিক সিংহাসন। সেই সিংহাসনের তলার মাটি টলার আগেই আপনার মতো মাসিকে মেরে ফেলতে দ্বিতীয়বার ভাববে না মহাসাগরের তলদেশে বাস করা ওই বড় বড় হাঙ্গরেরা। সেই কারণে এতদিনের বন্ধুত্বের কথা মাথায় রেখে আপনাকে সাবধান করে দিলাম। তারপরও যদি আপনি এই কাজ করতে চান তো করতেই পারেন, কিন্তু তার ফলাফল যে খুব একটা ভালো হবে সেই গ্যারান্টি দিতে পারছি না। আর তাছাড়া আপনি ধরি না এমনি এমনি মদত করতেন, তার জন্য তো মোটা অঙ্কের টাকার সাথে সাথে কমিশন হিসেবে আমার ঘরের সবচেয়ে কম বয়সী অভাঙ্গা মেয়েটার নরম শরীর ভোগ করতেন। তার মানে আপনি বলতে চাইছেন আমি আপনাকে কোনো সাহায্যই করিনি? রানা সাহেব নামের লোকটা বেশ কিছুক্ষণ শব্দ করে হাসলো, বলল, সে কখন বললাম আপনি আমার মদত করেননি? করেছেন, কিন্তু ফ্রিতে তো একেবারেই নয়, তাই না? এই কথা শুনে প্রতাপ ভীষণ অসহায় বোধ করলো। এতদিন ভেবেছিল এরকম ধরনের কিছু থ্রেট দিলে হয়তো কাজ হয়ে যাবে, কিন্তু এখানে যে জীবন নিয়ে টানাটানি হবে তা সে স্বপ্নেও কল্পনা করেনি। উপাস থেকে রানা সাহেব রাখছি বলে ফোন রাখতে নিলে প্রতাপ বিনয়ী কণ্ঠে বলে উঠল, 1 মিনিট রানা সাহেব। জি বলুন প্রতাপ বাবু। আমাকে কি কোনো রকম ভাবেও হেল্প করতে পারবেন না আপনারা? আপনার কেস বহুত স্ট্রং আছে। আপনাকে মূলত রেপ আর ওই মার্ডার কেসে ফাঁসানো হয়েছে, আর সাথে আপনার এতদিনের করা নারীজনিত কেসগুলো তুলে ধরা হয়েছে প্রমাণ হিসেবে। তাই তো হেল্প করা মুশকিল আছে। আপনি এক কাজ করেন, আমি আপনাকে কয়েকটা সেলের একটা টিম দিয়ে দিব। আপনি তাদের সাথে মিলে আপনার গোপন শত্রু খুঁজে বার করার চেষ্টা করুন। তাকে শেষ করতে পারলেই হয়তো আপনার কেসটাও মিটে যাবে। আশা করা যায় এর থেকে বেশি কিছু তো এই মুহূর্তে আমি করতে পারবো না। প্রতাপ সবটুকু শুনে একটু শান্ত হলো। উত্তেজনা স্রোত সামান্য প্রশমন হতে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে উঠল, ধন্যবাদ রানা সাহেব। মেনশন নট প্রতাপ বাবু, রাখছি, ভালো থাকবেন। প্রতাপ সোফার পিঠে হেলান দিয়ে শুয়ে কপালের উপর হাত ভাঁজ করে ভাবতে শুরু করলো। আকাশ পাতাল এক করে দিয়ে ভাবতে লাগলো,
কে সে গোপন শত্রু যে কিনা ঘুণ পোকার মতো তার পেছনে লেগেছে, একটু একটু করে কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছে তার সমস্ত সত্তাকে। ভাবতে ভাবতে দু চোখের পাতা মুদে এলো অ্যালকোহলের প্রভাবে। একই বিগত দুদিন ধরে খাওয়া ঘুম উবে গেছে প্রতাপের। তাতে কাল রাতের বিধ্বংসী ঘটনা ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে তাকে। ঘুম না খাওয়া সবকিছুর যেন পরিসমাপ্তি ঘটেছে তার জীবন থেকে। ঘুমের আঠায় জোড়া লাগা নেত্রপল্লব দুটো যখন পুরোপুরি বন্ধ হয়ে এসেছে, ঠিক সেই সময়ে আবারও সশব্দে তার স্বরে চিৎকার করে বেজে উঠল মুঠোফোনখানা। চমকে উঠতে ঘুমের রেশ উড়াল দিল প্রতাপের রক্তবর্ণীয় চক্ষু জোড়া থেকে। নেশালো ঘোর মেশানো দৃষ্টি মেলে তাকিয়ে দেখলো ফোনের স্ক্রিনে বাবা নামটা ভাসছে। বাবা ফোন করেছে দেখে বিড়বিড় করে নোংরা ভাষায় গালি দিয়ে উঠল প্রতাপ। ফোন রিসিভ করে ছাজালো গলায় বলে উঠল, তুমি ফোন করার আর টাইম পাও না? বলো। হাজার কাজ সেরে যখনই আমি একটু ঘুমানোর চেষ্টা করি, ঠিক তখনই আমার ঘুমের 14 গোষ্ঠীর ষষ্ঠী পুজো করতে তুমি ফোন করো। ভাল। চেরাগ দত্ত ছেলের কথায় অস্বস্তিতে নাক মুখ কুচকে ফেললো, কিন্তু তেমন একটা রিয়াক্ট করলো না। কারণ আজ বিশেষ কারণে তাকে ছেলের কাছে ফোন করতে হয়েছে। তাই বেশি কথা না বাড়িয়ে বলে উঠল, শোনো, তোমার 14 গোষ্ঠীর ঘুমের ষষ্ঠী পুজো এতদিন না হলেও এবার হবে। কারণ যে কথা আমি বলতে চলেছি তা শুনলে তোমার পায়ের তলার মাটি সরে যাবে, বলে দিয়ে রাখলাম। প্রতাপ এতক্ষণ চোখের পাতা বন্ধ করে কপালের শিরায় আঙ্গুল চেপে বসেছিল। ভোঁতা যন্ত্রণা হচ্ছে মাথার ভেতরে বিগত কয়েকদিনের ঘুমের অভাবে। বাবার কথা কানে যেতে ফট করে বন্ধ চোখের পাতা খুলে উঠে বসলো। কারণ পরপর এত এত বিপদ তরঙ্গ আসতে পড়ায় অজানা ভয়ে বুক কেঁপে উঠল তার নতুন বিপদের আশঙ্কায়। কণ্ঠে উত্তেজনা মিশিয়ে বলে উঠল, আবার কি হলো? তোমার মা খানকিবাগিটা কাল রাতে বাড়ি ছেড়ে গিয়েছে, উঠেছে তোমার বউয়ের বাড়িতে, সাথে তোমার ছেলেটাকেও নিয়ে গেছে। আর যাবার আগে আমাকে তালাকনামা ধরিয়ে দিয়ে গেছে। প্রতাপ অবাক হয়ে কিঞ্চিত চিৎকার করে বলে উঠল, কি? তালিয়ার বলছি কি, বুড়ো মাগিটার এই বয়সে এসে পাকনা গজাইছে। শালার মেয়ে মানুষ। এতদিন পর তলার পাড়ায় রাখছিলাম, কোনোদিন মুখে মুখে তর্ক করলে চাবুক দিয়ে পিটিয়ে মুখ ভেঙে ফেলছি, কথা বলার সাহস হয়নি কোনোদিন। আর আজ মাগিটা আমার ডিভোর্সের কাগজ ধরায় দিয়া মাথা উঁচু করে ড্যাং ড্যাং করতে করতে চলে গেল। কত বড় সাহস ভাবো একবার। প্রতাপ কথাগুলো শুনে আস্তে করে ফোন কেটে দিল। যেটুকু ঘুমের রেশ চোখে এসেছিল সেটুকু পালালো ডানা মেলে খোলা জানালার ফাঁক দিয়ে। কি হচ্ছে এসব ভাবতে মাথায় আবারও সেই ভোঁতা যন্ত্রণাটা তীব্র হয়ে উঠতে লাগলো। দুহাতে মাথা চেপে ধরে পড়ে রইল নিচের দিকে তাকিয়ে। রাগ, ক্রোধ, বিস্ময় সবকিছু মিলিয়ে মিশিয়ে প্রতাপের মানসিক অবস্থা এই মুহূর্তে তথ্যবোঝ। অজ্ঞাত পরিচয় শত্রুর আক্রমণগুলো যেমন এমন শানিত হবে যার তীব্রতা মারের আঘাতের চেয়ে প্রচন্ড ভয়ানক। তা ভেবে শিউরে উঠল তার গোটা শরীর। রাগে ক্রোধে ফুঁসতে ফুঁসতে মনে মনে বলে উঠল, কোন শালা আমার পিছনে লিগেছিস? তোরে শুধু একবার হাতের নাগালে পাই, তারপর দেখাবো এই প্রতাপ কি জিনিস। হ্যালো অভি। হ্যাঁ বাবা, আমার শাশুড়ি মা অর্ঘ্যকে নিয়ে কাল রাতেই ভালোভাবে পৌঁছে গেছে, আর আমি আজই যাচ্ছি কোর্টে লিগ্যাল নোটিশ পাঠাতে। হ্যাঁ আন্টি, আপনি এবার নিশ্চিন্তে মনে কোর্টে যান। উকিলের সাথে আমার কথা হয়ে গেছে। অর্ঘ্যর কাস্টডি এবার আপনিই পাবেন, কারণ এতদিন আপনার শাশুড়ি ছিল অর্ঘ্যকে নিজেদের কাছে রাখার একমাত্র স্ট্রং পয়েন্ট। যখন উনি স্বেচ্ছায় আপনার কাছে চলে এসেছেন, এমত অবস্থায় কোর্ট কোনোভাবেই প্রতাপকে কিংবা আপনার শ্বশুর মশাইকে ওইটুকু বাচ্চার কাস্টডি কিছুতেই দেবে না। আর যেহেতু প্রতাপের নামে এই মুহূর্তে রেপ এবং মার্ডার কেস ফাইল হয়েছে, তাই আপনার ডিভোর্সটাও খুব স্বাভাবিকভাবেই গ্রান্টেড হবে। কি বলেছে তোমায় ধন্যবাদ জানাবো বাবা বুঝতে পারছি না। আমি নিশ্চয়ই গত জন্মে কিছু ভালো কাজ করেছিলাম, তাই তোমার মতো একটা জামাই পেয়েছি। আমার মৌটা খুব ভাগ্যবতী তোমার মতো একজন জীবনসঙ্গী পেয়ে। দীর্ঘজীবী হও বাবা। আমার মেয়েটা তোমার সংসারে সারা জীবন আলো করে রাখুক, বুক ভরে এই আশীর্বাদ দিলাম। অভির দরকারি কথা ছাড়া অপ্রয়োজনীয় কথা বলার একদমই অভ্যাস নেই, তাই শশীর এত অনুভূতিপ্রবণ কথাতেও তেমন কোনো উত্তর দিল না, শুধু ছোট্ট করে বলল, রাখছি আন্টি, ভালো থাকবেন। আর প্রয়োজন পড়লে নিঃসংকোচে আমাকে কল করবেন। বলে ফোন রেখে পেছনে ঘুরে তাকাতে শ্রাবণীকে দেখতে পেয়ে হৃদয় অভ্যন্তরে কিছুটা চমকালো অভি। ঘড়িতে সবে মাত্র 9:30 বাজে। অন্তরাকে বিদায় দিয়ে দরজা বন্ধ করে এসে দাঁড়িয়েছিল ব্যালকনিতে। ঠিক তখনই ফোন আসে শশীর।
কথা বলার এক পর্যায়ে ভুলে বসে শ্রাবণীর হাত খানিক দূরে বিছানায় খানিকটা অবচেতন হয়ে শুয়ে আছে। শ্রাবণী ভ্রুচোড়ায় ভাঁজ তুলে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অভির চোখের দিকে। শ্রাবণীকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে অভি মৃদু হেসে বলে উঠল, শরীর এখন কেমন লাগছে তোমার? আগের থেকে বেটার ফিল করছো তো? শ্রাবণীর মাথা উপর নিচে দুলিয়ে সম্মতি জানিয়ে বলে উঠল, কার সাথে কথা বলছিলে? অভি শ্রাবণীর জিজ্ঞাসা চোখের দিকে তাকিয়ে বলল, নাথিং ইম্পর্টেন্ট, চলো গুছিয়ে নাও। তখন তো বমির জন্য কিছুই খেতে পারলে না, সামান্য কিছু মুখে দিয়ে রেডি হয়ে নাও, পরীক্ষার হলে পৌঁছাতে নয়তো লেট হয়ে যাবে। প্রসঙ্গ ঘোরাতে দেখে শ্রাবণী কণ্ঠে দৃঢ়তা আনলো। আরো দু পায়ে গিয়ে সে অভির সামনে দাঁড়িয়ে বলল, আমার থেকে কি লুকাচ্ছ তুমি? অভির নরম সরম শ্রাবণীর অমন্দির কণ্ঠস্বরে বেশ চমকালো। আয়ত চোখের জল জলে দৃষ্টি পর্যবেক্ষণ করে বলল, কি লুকোবো তোমার থেকে? কার সাথে কথা বলছিলে তুমি? একজন মায়ের বয়সী মহিলার সাথে। কেন? কিছুই না, আসলে কেন জানি আমার মনে হলো ওই মায়ের বয়সী মহিলাটা আর কেউ নয়, মিসেস দত্ত ছাড়া। আমি ঠিক বলছি তাই না? অভি শ্রাবণীর রাগে লাল হওয়া মুখের দিকে তাকিয়ে কিছুটা সময় চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর বলল, হয়তো। শ্রাবণী অভির উত্তরে বুঝতে পারল সত্যি সত্যি ফোনের ওপাশের মহিলাটি তার স্বেচ্ছাচারী মা। তখনই কণ্ঠে প্রতিবাদের আগুন ঝরে পড়ল মেয়েটার। উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কেন কথা বলছিলে ওই মহিলার সাথে তুমি? যে মহিলা নিজের স্বার্থ সিদ্ধি করার উদ্দেশ্যে নিজের মেয়ের বিবাহিত সংসার ভেঙে দিতে চেয়েছে, তোমাকে আর তোমার পরিবারকে নোংরা নোংরা কথা বলে অপমান করতে পিছু পা হয়নি। যে মহিলা আমার বাবাকে সারা জীবন ধোঁকা দিয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্ককে স্বীকৃতি দেওয়ার জন্য স্বামী মারা যাওয়ার পরবর্তীকালে মিথ্যে পাগল হওয়ার নাটক করেছে, এমনকি নিজের অসহায় মেয়েকেও ফেলে চলে যেতেও দ্বিধাবোধ করেনি, সেই মহিলার সাথে কোনো কথা থাকতে পারে তোমার? ওই মহিলা নাটক করতে ফোন করেছে তাই না? অসহায় সাজার নাটক করতে। যেই বুঝতে পেরেছে অর্থ সম্পদ কিছুই তার নামে নেই, সেই এখন ছলনা আশ্রয় নিয়ে সাধু সাজতে এসছে। অভিশ্রাবণীর উত্তেজনার রক্তবর্ণ ধারণ করা চেহারাটা দেখেই সাথে সাথে তাকে বুকের মাঝে আঁকড়ে নিল। মাথায় আদরে হাত বোলাতে বোলাতে বলে উঠল, প্লিজ কাম ডাউন শ্রাবণী, আমি তোমাকে সব বলবো, তবে এখন এই মুহূর্তে নয়। তুমি এই মুহূর্তে পরীক্ষার হলে যাবে। পরীক্ষা দিয়ে বের হলে আমরা ভিক্টোরিয়া যাব। ওখানে সবুজে ঘেরা খোলা পরিবেশে বসে তোমাকে সব কিছু জানাবো। তুমি এই মুহূর্তে মুদ্রার এক পিঠ দেখছো মাত্র, অপর পিঠ এখনো তোমার দেখা বাকি। তাই বলছি নিজেকে শান্ত করো আর ফটাফট গুছিয়ে নাও। অলরেডি 9:45 বাজে, এরপর দেরি হলে পরীক্ষার হলে পৌঁছাতে পারবে না। শ্রাবণী অভির দুহাতের আদুরের স্পর্শ আস্তে আস্তে ঠান্ডা হয়ে এলো। দু চোখের প্রবাহমান উষ্ণ অশ্রু ধারাগুলোকে অভির বুকে ডলে ডলে মুছতে মুছতে বলল, আমি ভিক্টোরিয়া গেলে কিন্তু দুটো আইসক্রিম খাবো, একটা বাটারস্কচ আর একটা ম্যাঙ্গো। অভি শ্রাবণী এমন আবদার শুনে প্রথমে হতভম্ব হলেও পরে ফিক করে হেসে ফেলল। মেয়েটার মাঝে মাঝে এমন আনাড়ি আচরণগুলো অভির মন প্রাণ ছুঁয়ে যায়। এই না কিছুক্ষণ আগে একজন পরিণত ব্যক্তিত্বের মতো কথা বলছিল, আবার ঠিক সেই একই মুহূর্তে একটু আদরের স্পর্শ পেতে ভেতরের বাচ্চা মেয়েটা হুড়মুড় করে বেরিয়ে এলো। কোথায় যে রাখবে পাগলিটাকে অভি মাঝে মাঝে বুঝতেই পারে না। দু হাতের শক্ত বন্ধনে আবদ্ধ করে অভি পরপর কয়েকটা ভেজা চুমু বসালো শ্রাবণীর ফর্সা মসৃণ ললাটে। নাকে নাক ঘষতে ঘষতে বলল, আচ্ছা ঠিক আছে, খেও। সময়টা এই মুহূর্তে দুপুর গড়িয়ে বিকেল। আবির রঙের ছায়া মেঘলা আকাশটা কেমন যেন রক্তিম হয়ে আছে। দেখে মনে হচ্ছে যেন সারাদিন কেঁদে কেটে চোখ মুখ লাল বানিয়ে ফেলেছে। আকাশে মেঘ থাকার কারণে শীত একদম নেই বললেই চলে। তাছাড়া কলকাতার যানজট ভরা উঁচু উঁচু ইমারতের মাঝে শীত সেভাবে সেথাতে পারে না বলেই শীতের দাপট তেমন দেখা যায় না এখানে। অন্তরা লেখা শেষ করে হাত ঘড়িতে নজর বুলিয়ে দেখলো 3টে বাজতে আর মাত্র 10 মিনিট বাকি। 4 ঘন্টার রিটেন পরীক্ষা আজ। লেখা শেষ হয়ে দুবার চেক করাও হয়ে গেছে। এখন শুধু বেল বাজলেই খাতা জমা দিয়ে বাড়ি ফেরার পালা। বেঞ্চের পাশে খোলা জানালার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো অন্তরা। মনে পড়ে গেল ষান্মাসিক পরীক্ষার দিনের কথা। সেদিনও এমনই এক জানালার ধারে সিট পড়েছিল অন্তরার। পাশেই বসেছিল তানিয়া। বরাবরই পড়াশোনায় অন্যমনস্ক অন্তরা সেদিন বসে 100 নম্বরের পরীক্ষায় টেনে টুনে মাত্র 60 নম্বরের উত্তর লিখতে পেরেছিল। তবে পরীক্ষায় ভালো নম্বর তোলার জন্য কোনোদিনও নকল করার পথ অবলম্বন করেনি সে। কিন্তু সেদিন এক ভীষণ বাজে ঘটনা ঘটেছিল তার সাথে।
অন্তরার সামনে বসা মেয়েটা ক্রমাগত নকল করে খাতায় লিখে যাচ্ছিল একটার পর একটা প্রশ্নের উত্তরগুলো। সেদিন স্পেশাল রাউন্ডে সজল এসেছিল গার্ড দিতে। প্রখর তীক্ষ্ণ দৃষ্টি বলিয়ে চারিদিকে নকল ধর অভিযানে চালাতেই মেয়েটা ঘাবড়ে গিয়ে নকলের কাগজটা দলা মুদ্রা পাকিয়ে পেছনে ফেলে দিয়ে দিয়েছিল, যা এসে পড়েছিল অন্তরার ঠিক পায়ের কাছে। আর এদিকে কপাল পোড়া হলে যা হয় ঠিক তাই হলো। কাগজটা সজলের চোখে পড়তে সে হন্তদন্ত হয়ে ছুটিল তার কাছে। অন্তরা সজলকে দেখে কিছুটা ঘাবড়ে ওঠে। দাঁড়াতেই সজল প্রচন্ড প্রখর তীক্ষ্ণ চাহনি মেলে অন্তরাকে এক নজর দেখে নিচু হয়ে কাগজটা হাতে তুলে নিয়েছিল। অতঃপর ভাঁজ খুলে যখন দেখলো পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো লেখা, তখন কোনো কিছু যাচাই বাছাই না করে উচ্চস্বরে ধমকে উঠেছিল অন্তরাকে। খাতার লেখার সাথে সাথে কাগজের লেখাগুলো না মিলিয়ে হাতের লাল কালির পেন দিয়ে খাতায় লিখে দিয়েছিল কপি ক্যান্সেল। অন্তরা হাউমাউ করে কেঁদে কিছু বলতে চাইলেও সজল সেদিন কানে তোলেনি। অন্তরার কান্না দেখে আর অন্যান্য স্টুডেন্টদের রিকোয়েস্ট শেষ পর্যন্ত প্রিন্সিপাল স্যারের হস্তক্ষেপ সেই খাতা পুনরায় যাচাই করার পর জানা যায় ওই কাগজের লেখার সাথে অন্তরার খাতার লেখাগুলোর কোনো মিল নেই। সজল যে পুরনো রাগের বশে অন্তরার সাথে সবসময় নোংরা আচরণ করত, সেদিনে আরো আরেকবার প্রমাণ হয়েছিল। আর সেই ঘৃণায় ঠাসা মনের মানুষটাকে অন্তরা তার মনের সিংহাসনে বসিয়ে দিনরাত তার পুজো করে চলেছে। ভাবতেই বুকের অন্তঃকরণ থেকে বেরিয়ে এলো এক তরতাজা দীর্ঘশ্বাস, যার পরতে পরতে মেশানো হৃদয় পোড়া কালো ধোঁয়াটে গন্ধ। এরই মধ্যে বেল বেজে উঠতে কক্ষে উপস্থিত স্যার এসে সবার কাছ থেকে ধীরে ধীরে খাতাগুলো নিয়ে নিলেন। অন্তরা নিজের ব্যাগ গুছিয়ে আস্তে আস্তে বেরিয়ে এলো পরীক্ষার হল থেকে। কিন্তু সামনে দাঁড়ানো বিড়াল চোখের সাদাটে ছেলেটাকে সামনে দাঁড়ানো দেখে মনটা বিরক্তিতে ছেয়ে গেল। ছেলেটা কেমন করে যেন তাকিয়ে আছে অন্তরার দিকে। অন্তরা বর্ণকে এক পলক দেখে বিশেষ পাত্তা না দিয়ে তাকে পাশ কাটিয়ে নিজের মতো হেঁটে বেরিয়ে এলো বিল্ডিং এর বাইরে। চোখে কালো রঙের সানগ্লাসের রূপলি রঙের টয়টা গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এক শ্যাম পুরুষ। তার দৃষ্টি এই মুহূর্তে সামনে কলেজের গেটের দিকে নজর গেড়ে দাঁড়িয়ে আছে। তার মাঝে মাঝে ডান হাত বুলিয়ে দিচ্ছে গালের চাপদারির উপর। আজ যেন অপেক্ষার প্রহর কিছুতেই কাটতে চাইছে না। সর্বদা নির্ভীক বদরাকি মানুষটা আজ হঠাৎ করে কেন যেন মনে মনে ভয় পাচ্ছে। উৎকণ্ঠা শুকিয়ে যাওয়া কণ্ঠনালী বারংবার ঢোক গেলে ভিজিয়ে না ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে সে। কিন্তু কেন হচ্ছে তার সাথে উৎকণ্ঠা? কেন সে আকাঙ্ক্ষিত রমণীর স্নিগ্ধ শোভন আননখানা দেখার অপেক্ষায়, নাকি তার থেকে উপেক্ষা পাওয়ার আশঙ্কায়? জানে না সে, কারণ এই মুহূর্তে হৃদযন্ত্রটা অস্বাভাবিকভাবে লাফিয়ে চলেছে। এত কিছু ভাবনার সময় কোথায় তার? বর্ণকে পাশ কাটিয়ে চলে আসতে নিতে বর্ণ পেছন থেকে অন্তরাকে ডেকে উঠল। এই যে মিস অন্তরা। অন্তরা বর্ণের ডাকটা সম্পূর্ণ উপেক্ষা করে নিজের মতো হেঁটে এগিয়ে আসতে লাগলো সিঁড়ির দিকে। বর্ণ তখনও তাকে ডেকে চলেছে নির্নিমেষ। অন্তরা পুরোটা উপেক্ষা করে সিঁড়ির দিকে পা বাড়ালো, তারপর নেমে এলো নিচে। ওদিকে বর্ণের বন্ধু বান্ধবগুলো একে একে বাইরে বেরিয়ে এসে দেখলো তাদের লেডি কিলার রোমিও বন্ধু আজও হতাশার শ্বাস ফেলে দাঁড়িয়ে আছে সামনে। বাজি ধরা গ্রামের মেয়েটাকে পটানো তো দূরস্থ, তার সাথে বন্ধুত্বটুকুও করতে পারেনি। তা দেখে দলের একজন মেয়ে বলে উঠল, এই মেয়েটা তোর এত বছরের রেকর্ড ভেঙে দিল কিন্তু বর্ণ। আজ পর্যন্ত তোর সাথে বন্ধুত্ব করার জন্য মেয়েদের লাইন দিতে দেখেছি, প্রেমের প্রস্তাব নিয়ে পেছন পেছন ঘুরতে দেখেছি, কিন্তু এই প্রথম কোনো মেয়েকে দেখলাম তোকে এইভাবে ইগনোর করতে। পাশে দাঁড়ানো আরেক বন্ধু টিপ্পনি কেটে বলে উঠল, আরে মামা, তোমার বাজার ডাউন মনে হচ্ছে, পাওয়ার শেষ হয়ে গেল নাকি? চলো বশীকরণ বাবার স্পেশাল তাবিজ পরে নিয়ে আসি, তাহলে যদি ওই মেয়ে পটে। আরেকজন বর্ণের কাঁধে হাত দিয়ে বলল, বেশি বেশি ভাব দেখাচ্ছি বুঝলি, আমার মনে হচ্ছে তোর এবার নিজের আসল ফর্মে আসা উচিত। বর্ণের সাদাটা চোখের মণিজোড়া হিংস্র নেকড়ের মতো জল জল করে জ্বলে উঠল বন্ধুদের কথায়। দাঁতে দাঁত চেপে বলে উঠল, ব্যাস অনেক হয়েছে, আমার সাথে বেশি বেশি ভাব দেখানো না। ওই মেয়ের তন্দ্র আমি বার করছি, দাঁড়া। বলেই ব্যস্ত পায়ে হেঁটে বেরিয়ে এলো কলেজের বাইরে। অন্তরা সবেমাত্র গেট পার করে বাইরে বেরিয়ে আসতেই সজলের চোখে গেঁথে গেল মেয়েটার টানা টানা কাজল কালো নয়নের গাঢ় চাহনি। লম্বা বিনুনি বাঁধা চুলগুলো ডান কাঁধের উপর দিয়ে এলিয়ে দিয়ে বাম কাঁধে ব্যাগ চেপে ধরে রাস্তা পার হওয়ার চেষ্টা করছে। গাড়িগুলো অনবরত আসা যাওয়া করছে দেখে উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁটটা চেপে ধরে বারবার কপালের পাশ দিয়ে ছড়িয়ে পড়া চুলগুলোকে
তর্জনী দিয়ে কানের পিঠে গুজে দিচ্ছে, কিন্তু অবাধ্য চুলগুলো বেহার মতো করে হাওয়ার সাথে সাথে মেতে ওঠে, পুনরায় লুটুপুটি খাচ্ছে কপালের পাশে। সজল এক নজর অন্তরাকে দেখতে বুকের মাঝে হিমল হাওয়ার স্নিগ্ধ পরশ অনুভব করলো। হৃদগহীনের অন্তরালে একটা মিষ্টি অনুভূতি ছেয়ে যেতেই হৃদযন্ত্রটা স্বাভাবিক হতে শুরু করলো ধীরে ধীরে। সজলের মনে হলো মেয়েটা আগের থেকে অনেক বেশি শুকিয়ে গেছে। চোখের কোণায় আগে যেখানে দুষ্টুমিরা খেলা করত, সেখানে আজ দানা বেঁধেছে একরাশ নিস্তব্ধতা। তবে কি মেয়েটার এই নিস্তব্ধতার কারণ সে? সজল মন দিয়ে ভাবল। ভেতর থেকে জবাব এলো হ্যাঁ। সাথে সাথে বিষাক্ত ব্যথায় নীল হয়ে উঠল বুকখানা। মেয়েটাকে দেখে আজ প্রথমবার মনে হলো সেদিনের পর দিন অন্যায় করেছে, কথায় কথা অপমান করেছে, অথচ এই মেয়েটা সবকিছু ভুলে তাকে হৃদয় আসনে বসিয়েছে। না, আর না, এবার তাকে তার সমস্ত পাওনা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। তাকে তার হৃদয়খানা ভালোবাসার ফুল দিয়ে সাজিয়ে দেওয়ার সময় এসেছে। ভাবতেই মনে মনে খুশি হলো। অন্তরা তখনও দাঁড়িয়ে আছে দেখে নিজেই এক পা দুপা করে রাস্তার পাশ ঘেঁষে এগিয়ে চলল মেয়েটার দিকে। সামনে দাঁড়াতে যাবে, ঠিক তখনই একটা ছেলে হঠাৎ করে অন্তরার হাত ধরে টান দিতেই মেয়েটার তড়িৎ গতিতে পেছনে ঘুরে তাকালো। সাথে সাথে একটা সুদর্শন যুবক অন্তরাকে বলে উঠল, এই মেয়ে, তোমার সমস্যা কি? আমাকে ইগনোর করো? হ্যাঁ, আমাকে? এই বর্ণকে ইগনোর করার শাস্তি ঠিক কি হতে পারে ধারণা আছে তোমার? লাইফটা জাস্ট হেল করে দেব। তাছাড়া কি আছে তোমার? না রূপ, না রং, না বাপের ক্ষমতা। যার তেজ দেখে বেড়াও, শালা গ্রামের অশিক্ষিত ভাঞ্জি একখানা।